এই আন্দোলনে বিশেষ করে দেশের বাইরে থাকলেও সালাউদ্দিন ভাইয়ের সাথে আমি এবং আমাদের সাধারণ সম্পাদক রাশেদ খান, আমি জেলে যাওয়ার আগ পর্যন্ত কোথায় ছাত্রদের কে সম্পৃক্ত করতে হবে, কোথায় যেহেতু বিএনপি একটা বড় রাজনৈতিক দল, কাজে তাদের যে সারা দেশের নেতা করবে, কোথায় যুব দলের সহযোগিতা লাগবে, কোথায় কি করতে হবে, ছাত্র দল কিংবা বিএনপির মূল দল, যুব দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে সালাউদ্দিন ভাই আমাদেরকে সম্পৃক্ত করে দিয়েছিলেন যে রাশেদ কিংবা নূর যেভাবে বলে যেখানে আপনারা ওদেরকে সাপোর্ট করেন। এগুলো বলতে গেলে আধা ঘন্টা লাগবে বিস্তারিত কথা বলে। বিশেষ করে একটা খালি ঘটনা একটু শেয়ার করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী যেদিন শিক্ষার্থীদেরকে কমনলি রাজাকার বলে অ্যাড্রেস করেছিল, সেদিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন স্লোগান দিয়েছিল যে আপনার এক প্রকারের তার এই স্লোগানকে প্রতিরোধ করে তার প্রতিবাদী, সেই দিনে আমরা বুঝতে পেরেছিলাম যে ছাত্রলীগ হামলা করবে শিক্ষার্থীদের উপরে। তখন সেই রাতেই কিন্তু সালাউদ্দিন ভাইয়ের সাথে আলোচনা করেছিলাম যে শিক্ষার্থীদের উপরে হামলা হতে পারে, এইখানে সংগঠিত শক্তি হিসেবে ছাত্রদল এবং শিবিরকে ছাত্রদের পাশে থাকতে হবে। এবং সালাউদ্দিন ভাই সাথে সাথে ছাত্র দলের সভাপতি সেক্রেটারিকে বলেছেন এবং তারাও আমাদের সাথে কথা বলেছে এবং কিভাবে শিক্ষার্থীদের পাশে থাকা যায় এবং শিক্ষার্থীদের আক্রান্ত না হয়, ছাত্র দলের সহযোগিতা কিংবা শিবিরেরও সহযোগিতা আমরা আমাদের পেছন থেকে আমরা করেছিলাম। শুধুমাত্র এই একদিনের ঘটনা না, এরকম মোটামুটি যতদিন আন্দোলন চলেছে প্রত্যেকটি আন্দোলনেই আপনারা দেখেছেন হয়তো কিছু অরাজনৈতিক কিংবা সাধারণ শিক্ষার্থী নেতৃত্ব ব্যানারের সামনের দিকে ছিল, কিন্তু তাদের পেছনে তাদের আশপাশে ঢাল হয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু তাদেরকে বিভিন্নভাবে গাইড করেছে, সহযোগিতা করেছে, ঢাল হয়েছিল। এই জন্য আমরা বলছি যে যারা আসলে এই গণ অভ্যুত্থানকে যদি 10-15 দিনের আন্দোলন কিংবা 36 দিনের কোনো আন্দোলন হিসেবে আখ্যায়িত করেন, তাহলে এটা অনেকের প্রতি অবমূল্যায়ন করা হবে। এটা ঠিক 10-15 দিনের কোনো আন্দোলন কিংবা 36 দিনের আন্দোলনে এই গণ অভ্যুত্থান হয়নি। এর পেছনে একটা দীর্ঘ ইতিহাস এবং এই প্রেক্ষাপট তৈরিতে অনেক মানুষের ত্যাগ, তিতিক্ষা এবং সংগ্রামের ইতিহাস রয়েছে। বিশেষ করে শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দল হিসেবে 2009 সাল থেকেই বিএনপি কিংবা জামাত কিংবা অন্যান্য রাজনৈতিক দল যে সংগ্রাম করেছে, তাদের এই সংগ্রামে নাগরিক সমাজ, সাংবাদিক সমাজ, ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের জায়গা থেকে ভূমিকা পালন করেছে এবং গত 16 বছরে প্রায় 3,500 মানুষকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। 6.5 শতাধিক মানুষকে গুমের শিকার হতে হয়েছে। অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে সাধারণ মানুষ অনেককে এখনো তাদের পরিবার খোঁজ জানে না। তাদের কোনো সুনির্দিষ্ট অপরাধ ছিল না, তাদের অপরাধ ছিল তারা হয়তো আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছে কিংবা রাজনীতি করেছে। বিশেষ করে আপনাদের একজন সহকর্মীর কথা উল্লেখ করেছেন, সাংবাদিক সাগর রুনির কথা। 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সারা খাতুন তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছেন, কিন্তু এখন পর্যন্ত সাগর রুনির হত্যাকাণ্ডের বিচার হয়নি। এমনকি এই সাগর রুনির হত্যাকাণ্ডের এই মুভমেন্টকে ব্যবহার করে ইকবাল উসমান চৌধুরীরা প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা হয়েছেন, সুযোগ সুবিধা নিয়েছেন, কিন্তু সাগর রুনির হত্যার বিচারের জন্য তারা ওইভাবে আর সোচ্চার ছিলেন উপদেষ্টার পর থেকে। আমি সালাউদ্দিন ভাইয়ের সাথে শেয়ার করছিলাম, যেহেতু তিনি দেশের বাইরে ছিলেন, অনেক কথা জানেন, অনেক ঘটনা হয়তো তার একেবারে সব এখনই এই অল্প সময়ের মধ্যে সবার সাথে দেখা সাক্ষাৎ করে সবকিছু জানা সম্ভব হয় নাই। এই প্রেস ক্লাবে প্রোগ্রাম করতে এসেও আমরা বাধার সম্মুখীন হয়েছি। অতিথি কে হবে সেটা লিখে দিতে হবে এবং অতিথি দেখে এই প্রোগ্রাম দেওয়া যাবে না, এমনকি প্রোগ্রামের আগের দিন আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। তো এই প্রেস ক্লাবের মতো জায়গায় এই ধরনের অনাচার অবিচারের শিকার, এটা তো আমরা প্রত্যাশা করিনি। এই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা চাই সাংবাদিকরা সেই অতীতের যে দলদাস ভূমিকা সেখান থেকে বের হয়ে আসুক, যেটা সংগঠনের সাধারণ সম্পাদক রায়হান ভাই বলেছে যে কোনো কোনো ক্ষেত্রে সাংবাদিক আক্রান্ত হলে অনেকে সেটা একটা উল্লাস করে কিংবা সেটাকে পজিটিভলি বা সেটা বাহাবা দিচ্ছে। কেন? সে আবার একটা কথা বলেছে যে যারা মাঠের কর্মী, সংবাদকর্মী, তাদের একটা সীমাবদ্ধতা আছে। কারণ আমাদেরকে বলতো যে ভাই অনেক নিউজ আমরা হাউসে জমা দেই,
কিংবা আমরা ভিডিও করে নিয়ে যাই, এখন এটা প্রচার করবে কিনা এটা তো হাউসের পলিসি। কারণ আমরা ধরতাম কি খবর আপনি আসছেন, আপনাদের গণমাধ্যমে নিউজ হয় না। এটাও ঠিক যে যারা পাঠের সংবাদকর্মী তারা তো নীতি নির্ধারণী পর্যায়ে না, কাজেই স্ক্রোলটা কি হবে, নিউজটা কি হবে, কোন বিষয়টাকে কিভাবে উপস্থাপন করা হবে। এবং সবচেয়ে মানে হাস্যকর বিষয় হচ্ছে অনেক টক শোতে যেতাম, আমি দেখতাম তো ওই দিক থেকে টকটাকে হয়তো তাকে অ্যাড করতেছে, লাইক বিএনপির কোন নেতৃবৃন্দ থাকলে তাকে কিভাবে হেনস্থা করা যায়, আমাদেরকে কিভাবে হেনস্থা করা যায়। তো এয়ারফোন থেকে একটু সাইড শোনা যায়, যদি বলতেছে যে হ্যাঁ ওকে এই কোশ্চেনটা ধরেন, তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করেন। তো টেলিভিশন প্রোগ্রামগুলো কিছু কিছু প্রোগ্রাম প্রডিউসার কিংবা উপস্থাপকরাও এত একটা দলদাস ভূমিকা নিয়েছেন, যার ফলে ওই প্রোগ্রামের আসলে আপনার সার্বজনীনতা কিংবা প্রোগ্রামের গ্রহণযোগ্যতাটা, বিশেষ করে ধরেন ৭১ টিভি, সময় টিভি, আপনারা দেখেছেন কি ধরনের নিউজ প্রকাশ করেছে। আমার নাম্বারটা পাবলিক, আমরা যারা রাজনীতি করি তাদের নাম্বার অনেকের কাছে আছে। কে একজনে মেসেজ করেছে আমি জানি না, মালয়েশিয়ার নাম্বার থেকে, যে আপনাকে যে অস্ত্রের চালানটা পাঠিয়েছিলাম সেটা খালাস হয়ে গেছে, পরবর্তীতে এর চেয়ে আরো ভালো অস্ত্র দেবো। পাঠাইছে কি আমিও জানি না, আমি তো অবাক হয়েছি, অস্ত্রের চালান পাঠাইছে। সেই স্ক্রিনশট নিয়ে সময় টিভি নিউজ করেছে যে ভিপি নুরের সাথে কুকি চীনের সম্পৃক্ততা, কুকি চীনের জন্য অস্ত্র আনছেন ভিপি নুর, চিন্তা করেন। এখন এই সময় টিভি এই স্ক্রিনশটটা কোথায় পেয়েছিল, কিংবা ৭১ টিভি যে ধরনের প্রোগ্রাম করেছে, এখন যদি সময় টিভি বা ৭১ টিভির পলিসি আবার হয়তো আবার পরিবর্তিত কোন প্রেক্ষাপট হইলে আবার এরকম অনেক টিভি আছে তাদের এরকম পলিসি থাকতে পারে। কিন্তু আমরা অনুরোধ করব, এই গণ অভ্যুত্থান আমাদের জাতি গড়ার, সমাজ গড়ার যে সুবর্ণ সুযোগ এনে দিয়েছে,